প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তো এই ঘটনা কেন হলো, কিভাবে এর সূত্রপাত হলো, আমরা সেটা দেখার চেষ্টা করব। যদিও সবাই এখন ভারত পাকিস্তান যুদ্ধের দিকে তাকিয়ে আছে এবং তিনিও ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডোলকে এই যুদ্ধাবস্থার জন্য দায়ী করেছেন বা এই যুদ্ধাবস্থার পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু আসল কারণ হলো যে বাংলাদেশ মিয়ানমার বা বার্মা থেকে আক্রমণের আশঙ্কা করছে। গত রবিবারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সাংবাদিক সম্মেলনে বলেন যে বাংলাদেশের সীমান্তে এখন নন স্টেট অ্যাক্টররা সক্রিয় এবং বাংলাদেশ রাখাইন অঞ্চলে মানবিক করিডোর দিতে সম্মত হয়েছে। পরবর্তীতে দেখা গেল প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভিন্ন বয়ান দেওয়ার চেষ্টা করছেন। তো এই ঘটনা কোত্থেকে শুরু হলো? প্রথমেই আমরা যাই যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে যখন বিদেশি সাহায্য বন্ধ করে দেয়, সারা দুনিয়াতে ইউএসএআইডির পরিচালনায় যত অর্থায়ন করত তারা, সেটাতে বাংলাদেশের এবং সারা বিশ্বের অনেক অর্গানাইজেশন এতে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে আমেরিকা সারা দুনিয়াতে সাহায্য বন্ধ করলেও বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য সাহায্য বন্ধ করবে না। তো এটা আপাত দৃষ্টিতে শুনতে খুব ভালো সংবাদ মনে হলেও এটা আসলে একটা অশনি সংকেত। কারণ আমরা দেখেছি ট্রাম্প প্রশাসন কিভাবে টিভির পর্দায় $10,000, $5,000 বা $50,000 এরকম সামান্য পরিমাণ টাকাও যদি আমেরিকার পক্ষ থেকে খরচ করা হয় কোথাও, সেটা নিয়ে সমালোচনা করছেন এবং সেটা কিভাবে সেভ করা যায় সেটা বলছেন। তো সেই একই ট্রাম্প প্রশাসন যখন বাংলাদেশে রোহিঙ্গাদের সাহায্যের ব্যাপারে বলতেছে যে এটা বহাল থাকবে, সেটা অবশ্যই সন্দেহের উদ্রেক ঘটায় বা আপনার কিউরিসিটি বাড়িয়ে দেয়। কেন এই বর্ণবাদী প্রশাসন রোহিঙ্গাদের ব্যাপারে আগ্রহী, রোহিঙ্গাদের টাকা কেন তারা বন্ধ করতে চায় না? তো এর মানে হলো রোহিঙ্গাদের নিয়ে তাদের যে কর্মকাণ্ড এবং মার্কিন প্রশাসনের যে পরিকল্পনা সেটা এখনো অ্যাক্টিভ এবং তারা সেখানে অ্যাক্টিভলি কাজ করছে। সুতরাং এই টাকা বন্ধ করা যাবে না। অন্য সব টাকা বন্ধ হয়ে গেলেও রোহিঙ্গাদের জন্য সাহায্য বহাল থাকবে। তো ঘটনার সূত্রপাত হয় নিকট অতীতে। আমরা দেখতে পাই যে গত মাসে মার্চের 14 তারিখে প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে নিয়ে রোহিঙ্গাদের এলাকায় যান। সেখানে ইউনূস খুব মর্মস্পর্শী ভাষায় রোহিঙ্গা ভাষায় বক্তৃতা দেন বা চিটাগাঙ্গের ভাষায় বক্তৃতা দেন এবং সবাই এটাকে একটা ক্যারিসমেটিক কাজ হিসেবে ভাবেন যে বাংলাদেশের মাটিতে জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরে কাজ করতেছেন এবং তিনি রোজাও থেকেছেন, অনেক কিছু প্রচার হয়েছে। কিন্তু যেটা হয়েছে যে জাতিসংঘের মহাসচিব তখন বাংলাদেশকে রাখাইন স্টেট এবং কাচিন বা বার্মার যে সশস্ত্র গোষ্ঠীগুলি আছে যারা বার্মার সামরিক জান্তার এগেনস্টে যুদ্ধ করতেছে, তাদেরকে 2টা করিডোর দেওয়ার ব্যাপারে রিকোয়েস্ট করেন। একটা মানবিক করিডোর যেখানে তারা বলছে যে এই অঞ্চলে বিভিন্ন ধরনের মানবিক সাহায্য, সহযোগিতা, ঔষধ, খাদ্যদ্রব্য বা এই ধরনের জিনিসপত্র পাঠাবে। কি পাঠানো হবে সেগুলিও ভালোভাবে জানা যায় নাই, কিভাবে হবে সেটাও হয় নাই। কিন্তু আমরা জানতে পারলাম যে টেকনাফের উত্তরে এরকম একটা লজিস্টিক্স বা স্থাপনা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এবং সেটা যেটা হয়েছিল যে মার্চের 14 তারিখে গুতেরেস সেখানে গিয়েছেন। 15-16 তারিখে আমরা যেটা জানতে পারি যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিনিধি এবং বার্মার চার্জ অ্যাফেয়ার্স বাংলাদেশে সেনাবাহিনীর মধ্যস্থতায় আরাকান আর্মি, রাখাইন আর্মি বা কাচিন, রোহিঙ্গা, আরসা এই ধরনের যারা ওই অঞ্চলে অ্যাক্টিভ সশস্ত্র গোষ্ঠী যারা বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করতেছে তাদের সাথে একটা মিটিং করেন। তো এই মিটিং এ বাংলাদেশ মধ্যস্থতা করে এবং এটা মোটামুটি অনেকেই জানে, তারা দেখতে পেয়েছে
যে এই ধরনের ঘটনা ঘটতেছে বাংলাদেশে। এরপরেই দেখা গেল যে মার্চের 14-15 তারিখ থেকে এই ঘটনার পরেই বাংলাদেশের মানুষজন একটা হাইপ তোলে যে অধ্যাপক ইউনূসকে তারা 5 বছরের জন্য দেখতে চায়, এবং এরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে বলতে থাকে প্রথমে মানুষজন। তারপরে দেখা গেল যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম বললেন যে আমরা জনগণ আমাদেরকে অনেকদিন রাখতে চায়। তো এরপরে দেখা গেল যে অধ্যাপক ইউনূস তিনি দেশের বাইরে গেলেন এবং আল জাজিরাতে একটা মিটিং এ বললেন যে ইন্টেরিমই একমাত্র ভরসা এবং দেশের মানুষ আমাদেরকে অনেকদিন থাকতে চায়, এবং তিনি বুঝাতে সমর্থ হলেন বা চেষ্টা করলেন যে বাংলাদেশের নিয়ন্ত্রণ ক্ষমতা এখন তার কাছে, বাংলাদেশে এখন তিনি পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী এবং তার উপরে মানুষের ভরসা আছে। এতে তারা আগের উদ্দেশ্য থেকে সরে আসেন যে একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো বা একটা ইন্টেরিম অন্তর্বর্তী সরকার হিসেবে খুব দ্রুত তারা কিছু কাজ সম্পন্ন করে বিদায় নেবেন। সেটা না হয়ে দেখা গেল যে ডক্টর ইউনূসের মধ্যে দীর্ঘদিন ধরে থাকার, ক্ষমতায় থাকার একটা ইচ্ছা দেখা যায়। তারপরে গত রবিবার যেটা হয়েছে যে সাংবাদিকরা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে প্রশ্ন করলে তিনি ডিপ্লোম্যাটিক ভাষায় জানাতে বাধ্য হন যে বাংলাদেশ নীতিগতভাবে জাতিসংঘের অনুরোধে এবং আমেরিকার অনুরোধে রাখাইন এবং মিয়ানমারের অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যারা জান্তার বিরুদ্ধে লড়াই করতেছে তাদের এলাকায় সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য করিডোর দিতে সম্মত হয়েছে। তো এই ঘটনা চাউর হওয়ার পরে বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি এরা প্রতিবাদ জানায়, কারণ ডক্টর ইউনূসের সরকার একটা ইন্টারিম সরকার, এটা কোনো জনগণের পপুলার ভোটে নির্বাচিত সরকার নয়। জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট এরকম একটা সিদ্ধান্ত ইউনূস নিতে পারেন না। এখন ইউনূস সাহেব কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন, কেন আমরা আমেরিকার অনুরোধে মায়ানমার বা বার্মাতে অবস্থিত সশস্ত্র বিদ্রোহী গ্রুপকে এরকম করিডোর দানে সম্মত হলাম, সেটা দেখতে হলে আমাদেরকে আরেকটু পিছনে যেতে হবে। তো আমেরিকার যে পররাষ্ট্রনীতি গত 70-75 বছর ধরে, সেটা হলো যে কন্টেইন চায়না বা চায়নাকে যে কোনো ভাবে ঘিরে ধরতে হবে, কিন্তু চায়নার যে মাটিতে যে অ্যাক্সেস পাওয়া সেটা আমেরিকার জন্য খুব সমস্যাজনক, সেরকম জায়গা খুবই কম। তো অনেকদিন আগে থেকেই তারা এই বার্মা এবং বাংলাদেশ, বিশেষ করে কক্সবাজার বা বান্দরবন, চিটাগং এই এলাকা অথবা রাখাইন অঞ্চল, এই দুই অঞ্চলের সমতল ভূমি দিয়ে সমুদ্র থেকে যে চীনের দিকে যাত্রা করার মতো একটা করিডোর খোঁজার চেষ্টা করতেছিল। সেই কারণে সেই উদ্দেশ্য থেকেই বিভিন্ন মহল এই অঞ্চলে অ্যাক্টিভ। তারা দেখা গেল যে গত কয়েক দশক যাবৎ চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ভূখণ্ডে যেখানে মুসলিম মেজরিটি, সেখানে বৌদ্ধদের উপর হামলা করে দেখা গেল যে বার্মাতে যে বুদ্ধিস্ট মেজরিটি তাদেরকে বাংলাদেশ বিষয়ে বিষিয়ে দিচ্ছিল। একইভাবে বার্মাতে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা মুসলিম জাতিগতভাবে এবং বাংলাদেশের সাথে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত, তাদের উপর আক্রমণ করে বাংলাদেশের মেজরিটি মুসলিমের সেন্টিমেন্টে তারা নিয়ে খেলতেছিল। এইভাবে দুই এলাকাতেই এই ধর্মীয় সাম্প্রদায়িকতা এটা নিয়ে দেখা গেল যে এলাকা এক ধরনের উত্তপ্ত ছিল, এখানে ফিল্ড ক্রিয়েট করা হয়েছে। একইভাবে আমরা দেখতে পাই যে বাংলাদেশ অঞ্চলে অধ্যাপক ইউনূস, যিনি চিটাগং অঞ্চলের বাসিন্দা, সেই রোহিঙ্গা অঞ্চলের বাসিন্দা, তাকে আমরা শান্তিতে নোবেল পুরস্কার পেতে দেখি। আর ওপারে অং সান সুচি, যিনি গণতন্ত্রকামী নেত্রী বার্মার, তাকেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। দুটোই কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার। প্রফেসর ইউনূস অর্থনীতির মানুষ হলেও তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং আমেরিকা পরবর্তীতে শুধু শান্তিতে নোবেল দিয়েই থেমে থাকেনি, তাকে আমেরিকার কংগ্রেশনাল মেডেল, প্রেসিডেন্সিয়াল মেডেল সবকিছু দেওয়ার চেষ্টা করেছে। এবং জীবিত খুব কম মানুষই আছে যারা এই তিনটা জিনিস পেয়েছে আমার মনে হয় শুধুমাত্র প্রফেসর ইউনূস।
আর কংগ্রেশনাল মেডেল এবং প্রেসিডেন্সিয়াল মেডেল দুটোই পাওয়া মানুষ খুবই কম। প্রফেসর ইউনূসকে তারা এরকম ভাবে সম্মানিত করে নিজেদের একেবারে কাছের লোক করে রেখেছে। কি কারণে? যদি কখনো ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতা নিতে পারে বা ইউনূস যদি অ্যাসেট হয়ে তাদের জন্য কাজ করতে পারে, তো বাংলাদেশের যে সিচুয়েশনের মাধ্যমে হাসিনা সরকার বিদায় নিয়েছে, তারপরে বাংলাদেশের ছাত্ররা যে কাজটা করেছে, তারা এটা আমাদের মিডল ক্লাস সেন্টিমেন্ট থেকে হতে পারে অথবা যে কোনো কারণেই হোক, নোবেল পুরস্কারের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। এটা একটা ফেটিস, আমি বলি যে নোবেল ফেটিস বাঙালির। নোবেল ফেটিসের কারণে হোক, যেভাবে হোক, বাংলাদেশ থেকে দেখা গেলো যে ছাত্রদের প্রতিনিধি নাহিদ ইসলাম, তিনি নোবেল পুরস্কারে ভূষিত অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আহ্বান জানিয়েছেন, এবং তারা আমার মনে হয় যতবার ইউনূসের নাম বলেছে ততবার এই যে নোবেল পুরস্কারের কথাটা বলেছে। তো এই নোবেল বাংলাদেশকে কি করবে সেটা বাংলাদেশ দেখতেছে এখন আস্তে আস্তে, যে নোবেল পুরস্কারের যে কি মহিমা। তো প্রফেসর ইউনূস দেখা গেল যে আমেরিকার একজন এজেন্ট, ডিপ অ্যাসেট, এবং বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারেও দেখা গেল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আরো গুরুত্বপূর্ণ অনেক পদে আমেরিকান পাসপোর্টধারী লোকজন কাজ করতেছেন। তো এরা সবাই মিলে দেখা গেল যে আমেরিকার পক্ষে কাজ করবে, এটা খুবই স্বাভাবিক। এবং আমেরিকা খুব ভালোভাবে চায় যে এই অঞ্চলে তাদের একটা ঘাঁটি বা একটা উপস্থিতি, সেটা সেন্ট মার্টিনস হতে পারে, সেটা কক্সবাজার, বান্দরবান অথবা রাখাইন, যে কোনো এক জায়গায় হতে পারে। এটা চায় তারা, এটা তাদের কোনো রাখ ডাক নেই। তো এই ব্যাপারে তারা বাংলাদেশকে ধরেছে এই বর্তমান পরিস্থিতি। যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন খুবই খারাপ, সেই ক্ষেত্রে দেখা গেল যে বাংলাদেশ ভারতের সাথে এইসব ব্যাপারে আলোচনা করার সুযোগও পায়নি বা সেরকম ফুরসতও মেলেনি। এর মধ্যে দেখা গেল যে বাংলাদেশ, প্রফেসর ইউনূস এবং এই যে যারা আছে সবাই মিলে এখানে বার্মার যুদ্ধের অংশ হিসেবে বাংলাদেশ থেকে বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে একটা মানবিক হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোর দেওয়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে। তো বাংলাদেশে কেন বাংলাদেশের ভূমি লাগবে তাদের? যদি আপনি মানবিক সাহায্য পাঠাতে হন তাহলে আপনি অন্যভাবে পাঠান, সমুদ্র দিয়ে পাঠিয়ে দেন বা যেভাবে উপর থেকে ড্রপ করে পাঠান, এয়ার ড্রপ করে পাঠান, বা তাহলে চায়নার সাথে আলাপ করেন যে আমরা এখানে মানবিক কেন এই বাংলাদেশের দেখা গেল যে রাখাইন স্টেট এবং সেভেন সিস্টারের মানবিকতা নিয়ে এবং বার্মার গণতন্ত্র নিয়ে আমেরিকা এত বেশি আকাঙ্ক্ষা, কেন তারা এখানে এত কিছু প্রতিষ্ঠা করতে চায়। এবং আমরা এসব জানি আসলে যে এই যে আমেরিকা যেখানে গণতন্ত্র নিয়ে যায় সেখানে আসলে পরবর্তীতে কি হয়। এবং এই যে হিউম্যানিটেরিয়ান এইড বা একটা মানবিক করিডোর দেওয়ার কথা আমরা তুলেছি, তো এই মানবিক করিডোর দিয়ে আসলে কি শেষ পর্যন্ত শুধুমাত্র বেসামরিক জিনিসপত্র যাবে, সামরিক সরঞ্জাম যে সেখানে যাবে না এবং বাংলাদেশ যে এই যুদ্ধের অংশ হয়ে যাবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। তো এখন যেটা দাঁড়িয়েছে যে আমেরিকা একদিকে ট্রেড ওয়ার চালাচ্ছে চীনের সাথে, আরেকদিকে ফিজিক্যাল ফ্রন্টে একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। তো বাংলাদেশের মাধ্যমে মায়ানমারের মধ্য দিয়ে সেভেন সিস্টার্সকে ইউজ করে এই অঞ্চলে তারা চায়নার সাথে এক ধরনের এঙ্গেজমেন্টে যেতে চাচ্ছে, এবং আনফরচুনেটলি বাংলাদেশ এর একটা অংশ হয়ে গিয়েছে। কারণ আপনি বার্মার যে স্টেট অ্যাক্টর এখন সামরিক জান্তা, তারা চীনের সাথে সম্পর্কিত, এবং বাংলাদেশে যখন আমেরিকা এসে এখানে এক ধরনের মানে একটা সাপ্লাই চেইন ক্রিয়েট করতেছে, যে যার মাধ্যমে বার্মা এবং সেভেন সিস্টার্সে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হবে এবং কি কি শর্তের মাধ্যমে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এই বিষয়গুলি অধ্যাপক ইউনূসের সরকার কারোর সাথে কোনো আলাপ করেন নাই। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল কারোর সাথে কোনো আলাপ না করে তাদেরকে এই জিনিসটা দিয়ে দিয়েছেন। তো এই ব্যাপারে এখন বাংলাদেশের মানুষ জানতে পেরেছে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে বার্মার গণতন্ত্র নিয়ে বাংলাদেশের কোনো মানুষের কোনো মাথা ব্যথা নেই। এবং আমেরিকা যেটা চায় যে সেভেন সিস্টার্স এবং বার্মার কিছু জায়গা নিয়ে
তাদের কোয়াডের নাকি এটা একটা বিশাল পলিসি যে এই জায়গাগুলিকে সমুদ্রের অ্যাক্সেস দিতে হবে। এখানে একটা খ্রিস্টান স্টেট তারা তৈরি করবে, সমুদ্রের অ্যাক্সেস দিতে হবে, এরকম একটা জিনিস। তো সেটা আমাদের তো কোনো আগ্রহ নেই। তারা যদি পারুক তাহলে মিজোরামের সাথে রাখাইন স্টেট দিয়ে তারা সমুদ্রের অ্যাক্সেস নিয়ে নিক। বাংলাদেশের সাথে তো আসলে কোনো কানেকশন থাকার কথা না। কিন্তু বাংলাদেশে যেহেতু এখন প্রফেসর ইউনূসের ক্ষমতা আছে এবং বাংলাদেশ সামহাউ আমেরিকার সাথে কাজ করতেছে এবং জাতিসংঘ এখানে একটা পুরো জিনিসটাকে এক ধরনের বৈধতা দেওয়ার জন্য এসে হাজির হয়েছে এবং বাংলাদেশকে রিকোয়েস্ট করতেছে কিন্তু যে এদেরকে করিডোর দাও। বাংলাদেশ যদি রাজি হয় যে এক ধরনের গুড সামারিটান ভদ্রতা দেখিয়ে রাজি হলো, সেটা ইউনূস সাহেব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না। এখানে সিদ্ধান্ত নিতে হবে সবাইকে মিলে, দেশের সবাই মিলে এই সিদ্ধান্তটা নেবে। তবে বাংলাদেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, তারা কেউ চায় না যে মিজোরামে সেকেন্ড ইসরায়েল স্টেট বা একটা যে খ্রিস্টান স্টেট তৈরি হবে সেটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা থাকুক, অথবা বার্মার গণতন্ত্র, বার্মাতে কি হলো না হলো, বার্মার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর এখানে আসলে বার্মার সাথে তো সমস্যা না, আমরা দেখা গেলো যে আমেরিকা বার্মার মাধ্যমে চীনের যে বঙ্গোপসাগরের অ্যাক্সেস এটা নষ্ট করতে চাচ্ছে। কারণ বঙ্গোপসাগরে রাখাইন অঞ্চল থেকে চীনের পাইপলাইন, গ্যাসের পাইপলাইন এবং তেলের পাইপলাইন চীনে গিয়ে ইউনান প্রভিন্সে পৌঁছায়। এই জায়গাটাকে ডিসরাপ্ট করা, চীনের সাথে এঙ্গেজমেন্টের ক্ষেত্র তৈরি করা, এসব কারণে দেখা গেলো আমেরিকা এখানে ইন্টারেস্টেড। এবং বাংলাদেশে যদি আমেরিকার ইন্টারেস্ট না দেখা হয়, আমরা যদি নিজেরা নিজেদের মতো থাকতে পারি, সেটাই আমাদের দেখা উচিত। কারণ আমরা কোনো সাম্রাজ্যবাদী যুদ্ধের রণক্ষেত্র হতে চাই না। রাজায় রাজায় যুদ্ধ, উলু খাগড়ার প্রাণান্ত। বাংলাদেশের মানুষ কোনো উলু খাগড়া নয় যে তাদের ভূমি ইউজ করে তাদের জানমালের উপর দিয়ে ইউনূস একটা যুদ্ধ ঘোষণা করে দিলেন এবং দেশে তিনি একটা যুদ্ধাবস্থা বিরাজ করলেন যে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি থাকতে হবে। বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে, কেন যুদ্ধ করবে? আমরা তো এই যুদ্ধ ডেকে আনিনি। সো যারা ইউনূসের মতো যারা আমেরিকার স্বার্থ দেখতেছে বাংলাদেশে এবং আমেরিকা যে এই সুযোগটা নিচ্ছে, এই জিনিসটা বাংলাদেশের সবাইকে সতর্ক হতে হবে। আমাদের আন্তর্জাতিক বা সাম্রাজ্যবাদী যুদ্ধের কারো দাবার গুটি হওয়ার কোনো আগ্রহ নেই। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ থেকে দূরে সরে এসছে, হাসিনাকে সরিয়েছে। এখন আমার মনে হয় যে ইউনূসকে হটানোর আন্দোলন করার সময় এসে গিয়েছে। কারণ ইউনূস বাংলাদেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ডেকে এনেছে। বাংলাদেশকে একবার যদি এই যুদ্ধে আমরা জড়িয়ে যাই তাহলে এটা কতদিন যাবৎ চলবে কেউ জানে না। এবং আমেরিকা, চীন, ইসরায়েল, ভারত, রাশিয়া, এত সব পাওয়ারের সাথে আমরা আসলে কিছুই করতে পারবো না। এখানে আমাদের যেইভাবেই হোক আমাদের মারা খাওয়ারই সম্ভাবনা বেশি সব দিক থেকেই। সো আমি মনে করি যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা একটা জাতীয় সরকার গঠন করা এখন সময়ের দাবি। এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই ইন্টারিম গভর্নমেন্টকে ডিসলভ করে দিয়ে এই জাতীয় সরকার ক্ষমতা নিয়ে দেশের মানুষের যে সিদ্ধান্ত, দেশের মানুষ যা চায় সেটাকে বাস্তবায়ন করা বাংলাদেশের উচিত হবে। থ্যাংক ইউ।